লখনৌ প্রাচীন কৌশল রাজ্যের অংশ ছিল। এটা ভগবান রামের রাজ্য ছিল, যেটা সে তার ভাই লক্ষণের তালে তুলে দিয়েছিল, যার কারণে এটাকে লক্ষণাবতী, লক্ষমানপুর এবং লক্ষণপুর বলা হতো। এই নামগুলো পরিবর্তন করে এই জায়গাটার নাম দেওয়া হয় লখনৌ। কিন্তু লখনৌ আরও একটি জিনিসের জন্য বেশ বিখ্যাত, আর সেটা হলো এর সাথে জড়িত ভুতুড়ে ঘটনা। লাল বাহাদুর সরাসরি হোস্টেলে পড়া 3 বন্ধুর সাথে বাজি ধরে যে কার মধ্যে এত সাহস আছে যে কবরস্থানে এক রাত থাকবে, কারণ সেখানে সেই সব কবরগুলো আছে যেগুলোতে 1857 সালের মৃত লাশদের দাফন করা হয়েছে। তখন একজন সাহস দেখায় আর শর্ত কবুল করে নেয়। পরের দিন 3 বন্ধু বিশ্ববিদ্যালয় থেকে বের হয় আর নডিয়া কলেজ আর বাক্কাপুলের রাস্তা দিয়ে রেসিডেন্সিতে যায়। প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। একদম নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। আধা কাঁচা রাস্তায় মাত্র কয়েকজন ঘোড়াওয়ালাকে রাস্তায় দেখা যাচ্ছিল। 3 বন্ধু কবরস্থানের ভেতরে যায়। সেই দিন রেসিডেন্সির চারদিকের বাউন্ডারি ওয়াল ভাঙ্গা ছিল, যে কেউ খুব সহজেই ভেতরে যেতে পারবে। এখন প্রায় রাত 1টা। ঠিক আছে প্রশান্ত, কাল দেখা হবে যদি তুমি জীবিত বেঁচে থাকো। আরে জীবিত কেন থাকবো না? আমি কি ভূত প্রেতে ভয় পাই নাকি? হ্যাঁ, যখন ভয়ই লাগে না তখন আবার কিসের ভয়? হ্যাঁ। প্রেম আর প্রশান্ত কথা বলছিল, কিন্তু শ্রী আশেপাশের কবরগুলোকে খুব মনোযোগ সহকারে দেখছিল, আর ওই কবরের উপর লেখা নামগুলো সে পড়ছিল। তুই এই কবরগুলোকে এমন ভাবে দেখছিস কেন? এটা কোনো মেয়ের কবর না বেয়াদব ছেলে, এখানে সব পুরুষদের কবর, বুঝেছিস? এই প্রশান্ত না মেয়েদের কবর খুলে এটাও বলতে পারে যে হ্যাঁ দেখুন আপনি কত সুন্দর, আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন? কথা শুনে প্রশান্ত জোরে জোরে হাসছিল। পুরো কবরস্থানে তাদের হাসি শোনা যাচ্ছিল। আরে না প্রেম, আমি তো এই কবরের উপর থাকা নামগুলো পড়ছিলাম। গত সপ্তাহে আমি যখন টিনার সাথে এখানে মজা করতে এসেছিলাম, তখন এই থমাস হ্যাঙ্কের কবর এই কবরস্থানের একদম শেষ প্রান্তে ছিল। এই কথাটি আমার এই কারণে মনে আছে কারণ এই কবরের পাশে থাকা ফুলগুলোই আমি টিনাকে দিয়েছিলাম। শ্রীর কথা শুনে প্রেম আর প্রশান্ত একটু চিন্তিত হয়ে পড়ে। সবাই এখন মনে মনে ভাবছিল কবর আবার এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে আসে। আর এটা তো ওই কবরটা, কারণ শ্রীর ছেঁড়া ফুলের ডালগুলো এখনো ওই কবরের পাশেই নেতিয়ে আছে। আরে ঠিক আছে, এখন আমাকে আর বোকা বানাতে হবে না। আমি তোমাদের কোনো কথাতেই ভয় পাবো না, বুঝেছো? সকালেই এই কবরস্থান থেকে বের হব, তাও আবার জীবিত। এ যাও তোমরা, আর আমাকে একা ছেড়ে দাও। প্রশান্তের কথা শুনে স্ত্রী আর প্রেম আর কিছুই বলে না। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে কবরস্থান থেকে বেরিয়ে যায়। প্রশান্ত নিজের বন্ধুদের কবরস্থান থেকে বেরিয়ে যেতে দেখছিল। তারা যাওয়ার পর প্রশান্ত সেই থমাস হ্যাঙ্কের কবরের উপর বসে আর সেখানে থাকা ঘাস তুলতে শুরু করে। সে পুরো কবরস্থান দেখছিল। তখন হঠাৎ মাটি থেকে একটি হাত বেরিয়ে আসে আর প্রশান্তের হাত ধরে তাকে কবর থেকে নিচে ফেলে দেয়। সে যখন আশেপাশে তাকায় তখন কাউকেই দেখতে পায় না, কিন্তু যখন তার হাতের উপর তার নিজের নজর পড়ে তখন সে দেখে কারো নখের আঁচড়ে তার হাত কেটে গিয়েছে আর ওই ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। সে নিজেকে সামলে নিয়ে আবারও কবরস্থানের দিকে তাকায়। সে সময় একটি ঘূর্ণিঝড় দেখতে পায় যেটা তার দিকেই এগিয়ে যাচ্ছিল। সে আর কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ধোঁয়া তাকে ঘিরে ফেলে। এতে তার শ্বাস বন্ধ হয়ে আসে আর পরক্ষণেই সে গুলি আর তলোয়ারের আওয়াজ শুনতে পায়। আর ঠিক তার চোখের সামনে মুক্তিযোদ্ধা ইংরেজদের ঘিরে তার বন্দুক দিয়ে তাদের বুক ছিদ্র করে দিচ্ছে। তলোয়ার দিয়ে তাদের শরীর এবং তাদের সাহস দুটোই কেটে ফেলেছিল। এই সব কিছু প্রশান্তের সামনেই হচ্ছিল। এতগুলো খুন আর মৃত্যুর চিৎকার শুনে প্রশান্তের শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছিল, কিন্তু সে কোনো কিছু বুঝে ওঠার আগেই, এই শক থেকে বেরিয়ে আসার আগেই হঠাৎ কেউ একজন প্রশান্তকে ধাক্কা মারে আর তাকে মাটিতে ফেলে দেয়। সে যখন ঘুরে তাকায় তখন দেখে তার সামনে কেউই নেই। প্রেম আর শ্রী দাঁড়িয়ে আছে। ওই ধোঁয়া এক মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়।
আরে দেখ কত ভীতু। আরে যদি এতই ভয় লাগে তাহলে এখানে একা এসেছিস কেন? নিজের চেহারার রংটা তো দেখ, ভয়ের কারণে ফ্যাকাশে হয়ে গিয়েছে। দুই বন্ধু প্রশান্তকে এসব বলছিল আর তার উপর হাসছিল, কারণ হঠাৎ করেই ধাক্কা লাগার কারণে সে ভয় পেয়ে গিয়েছিল। তোমরা তোমাদের নটাঙ্কি বন্ধ করো আর চলো এখান থেকে বেরিয়ে যাই। আমি এই কবরস্থানে আর থাকতে চাই না। তোমরা জানো আমি একটু আগে কি দেখেছিলাম? প্রশান্ত জানতো সে একটু আগে যা যা দেখেছে সে কখনোই সেগুলো তার বন্ধুদেরকে বোঝাতে পারবে না, তাই এগুলো বলে সে বাইরে যেতে চাইছিল। তখনই প্রেম তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। আরে তুই একা একা কোথায় যাচ্ছিস? চিন্তা করিস না, তোর সাথে এখন আমরাও এই কবরস্থানে থাকবো। তাহলে ঠিক আছে তো? এখানে কেন থাকবো? এসব ছাড়, আমার খুব ঠান্ডা লাগছে। তোমাদের হাতগুলো তো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি বলছি চলো ভাই এখান থেকে। প্রশান্ত প্রেমকে একথা বলে নিজের হাত ছাড়িয়ে কবরস্থানের বাইরে যেন কবরস্থানে যায়। তখন দেখে কবরস্থানের বাইরে পুলিশ আর প্রেস ভিড় জমিয়ে রেখেছে। এত ভিড় দেখে তাড়াতাড়ি দুজনের হৃদস্পন্দন বেড়ে যায়। প্রেম যখন ওই ভিড়ের সামনের দিকে এগিয়ে যায় দেখে তারা দুজন চিৎকার করে ওঠে। ইন্সপেক্টর এই চিৎকার শুনে বুঝতে পেরে গিয়েছিল এরা দুজন এই লাশের পরিচিত কেউ, তাই তাদের দুজনকে লাশ শনাক্ত করার জন্য ভেতরে ডাকা হয়। শ্রী আর প্রেম যখন প্রশান্তের লাশটা কাছে থেকে দেখে তখন তাদের লাশটাকে চিনে নিয়েছিল, কিন্তু এখন এই কেসটি পুলিশ আর বুঝতে পারছিল না, কারণ পোস্টমর্টমে দেখা যাচ্ছিল প্রশান্তের শরীরের বাইরে কোনো কাটাছিঁড়ার চিহ্ন না থাকলেও ভেতরে তার শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল, আর ভেতর থেকে মাংস, পেশি, এমনকি হাড্ডিও কেটে গিয়েছিল। অনেক ইনভেস্টিগেশন করার পরও এই কেসটা সলভ করা যায়নি, ঝুলেছিল। পোস্টমর্টম রিপোর্টেও লেখা এসেছিল, যেটা প্রশান্তের পোস্টমর্টম রিপোর্টে লেখা হয়েছিল, শরীরে একটি ক্ষতচিহ্ন নেই, কিন্তু ভেতর থেকে শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে। এমনকি তলোয়ারের আঘাতে মাংসের সাথে সাথে হাড়গুলো কেটে গিয়েছিল। আর আজও ওই ফাইল হজরতগঞ্জার থানায় ধুলাবালি খাচ্ছে। যদিও এখন সময়ের পরিবর্তন ঘটেছে, সেই সাথে পরিস্থিতিরও। সরকার ওই কবরস্থানের চারিদিকে বাউন্ডারি ওয়াল লাগিয়ে দিয়েছে, আর ওই আধাপাকা রাস্তায় লাইট লাগিয়ে দিয়েছে। এখন সারা রাত এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে, কিন্তু আজও মানুষ ওই রেসিডেন্সির কবরস্থানে যেতে বেশ ভয় পায়। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।